কেবিনে বসে বসে মেঘ তার বাবা মায়ের সাথে কথা বলতেছে ফোনে। এমন সময় তার কেবিনে প্রবেশ করলেন পুলিশের কর্নেল। মেঘকে এমন অবস্থায় দেখে বলতে লাগলো, বাহ মেঘ বাহ, বাবার টাকা ঘুষ দিয়ে আইপিএস হয়েছো, তাই বলে কি বাহিরে কি হচ্ছে সেটা দেখবে না? জেল থেকে যে কুখ্যাত খুনি মাসুদ রানা বের হয়ে গেছে সেটা কি তুমি এখনো জানোনি? আসলে স্যার আমি এসবের কিছুই জানি না। আব্বু ফোন দিয়েছিল, তাই একটু কথা বলছিলাম আর কি। নূর, তুমি কোথায় আছো? এখনই গাড়ি বের করো, মাসুদ রানাকে ধরতে হবে। আজকে 2 দিন হয়ে গেছে মাসুদ রানা জেল থেকে পালিয়ে গেছে, আর সেটা এখন আমি খবর দিয়েছি বলে তুমি এখন যাচ্ছ মাসুদ রানাকে খুঁজতে? সে হয়তো এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে অন্য দেশে। তোমাকে 10 দিন সময় দিলাম, মাসুদ রানাকে যেভাবেই হোক না কেন আমার সামনে এনে হাজির করবে। তাকে আমি জ্যান্ত অবস্থায় দেখতে চাই। জি স্যার, আপনি 10 দিনের মধ্যে মাসুদ রানাকে সামনে পাবেন। নূর, এখনই গুপ্তচরকে খবর লাগাও, চারদিকে আমাদের গুপ্তচরদের ছড়িয়ে ছিটিয়ে দাও। আজকে রাতের মধ্যেই আমি মাসুদ রানার খবর চাই। স্যার, আপনাকে আমি আরও 2 দিন আগেই বলেছিলাম যে মাসুদ রানা পালিয়ে গেছে। আপনি তো বলেছিলেন যে নিরাপত্তা বাহিনীরা ধরে ফেলবে। ওই দিন যদি আমার কথাটা শুনে কাজে লেগে পড়তেন, আজকে আর এখন আমার অসুবিধা হতো না। আমি ভুল করেছি, যাই হোক তুমি তাদের কাজে লাগিয়ে দাও। আমি দেখছি মাসুদ রানার খোঁজ পাওয়া যায় কি না, আর তাদের বলে দিবে ছোট একটা ক্লু পেলেই হলো আমাদের দিয়ে দিতে। ঠিক আছে স্যার, আপনি কর্নেল স্যারের সাথে কথা বলেন, আমি সবার কাছে খোঁজটা পাঠিয়ে দিতেছি। সকালের মধ্যে খোঁজ পেয়ে যাবেন। আচ্ছা, তুমি তাদের তাড়াতাড়ি বলো কাজ করতে। কর্নেল স্যার, আপনি বাসায় চলে যান। আমি 10 দিনের ভিতরে আপনার সামনে মাসুদ রানাকে এনে ছাড়বো, কথা দিলাম। দেখা যাবে কি করতে পারো তুমি। এটা ছোটোখাটো খুনি না যে সামনে পেলে আর পিস্তল ঠেকিয়ে ধরে চলে আসলে। এটা বাংলাদেশের টপ রাজনৈতিক নেতা এবং 10 জন বিখ্যাত বিজনেসম্যানদের খুন করেছে। যে কোনো জেলে রাখি না কেন, সব জেল থেকে পালিয়ে যায় সে। এবার আর স্যার পালাতে পারবে না, আর পালাতে গেলেও পালাতে দিব না। আমি যে করেই হোক তাকে আটকাবো। তবে স্যার, ওর ফাঁসি হচ্ছে না কেন এখনও? ফাঁসি হয়ে গেলেই তো কুখ্যাত খুনির হাত থেকে মানুষগুলো বেঁচে যায়। তুমি জানো এই মাসুদ রানা কাকে কাকে খুন করেছে এবং কিসের জন্য করেছে? কিছুই জানো না। তবে শোনো আমার কথাগুলো। আজ থেকে 10 বছর আগে এই রানা ছিল একজন ভালো মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করতে ভালোবাসত। কিন্তু একদিন তার বন্ধু হারুন তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে ঠকিয়ে তার সকল টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে। মাসুদ রানা আর খুঁজে পায় না। এরপর মাসুদ রানা ঢাকায় এসে চাকরি করে। এখানেও তার চাকরিটা টিকিয়ে রাখতে পারেনি। কিছু রাজনৈতিক নেতা ছিল, ঘুষ খাইতো সবসময়। একদিন মাসুদ রানা রাগে তাদের সাথে তর্ক করতে গিয়েছিল। ওই দিন মাসুদ রানা বিখ্যাত বিজনেসম্যান আশিক চৌধুরীকে খুন করে। আস্তে আস্তে মাসুদ রানার পিছনে পুলিশ লাগতে থাকে, কিন্তু মাসুদ রানাকে আর খুঁজে পায় না। আস্তে আস্তে মাসুদ রানা একের পর এক খুন করতেই যাচ্ছে। কেউ কিছু বলতেছে না। যাদেরই খুন করেছে তাদের নামে যা যা খারাপ কাজ ছিল সব একটা খাতায় লিখে দিয়ে গেছে এবং পাশে চিঠি রেখে গেছে। সব কিছু দেখার পরেও আদালত থেকে তাকে অ্যারেস্ট করার অনুমতি দেয়নি। আস্তে আস্তে খুনের সংখ্যা যখন বাড়তে থাকে তখন আদালত থেকে একটা বিশেষ টিম পাঠিয়েছে মাসুদ রানাকে খুঁজে বের করে জেলে আনতে। কিন্তু যাদের পাঠিয়েছে তারাও খুন হয়ে গেছে। এরপর থেকে আদালত মাসুদ রানার উপর আর কোনো কিছু করার অনুমতি দেয়নি। এসব বলতেছে এমন সময় জামাল সাহেব এর ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতে দেখতে পেল মাননীয় প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। সাথে সাথে কলটা রিসিভ করলো জামাল সাহেব। ওই পাশ থেকে বলতে লাগলো, জামান সাহেব, আপনাকে 10 দিনের সময় দিয়েছি। আপনি যে করেই হোক এই মাসুদ রানাকে আদালতে হাজির করবেন। যদি হাজির করতে না পারেন আপনার চাকরি থাকবে না। স্যার, এমনটা করবেন না। আমি আমার টিম পাঠিয়ে দিয়েছি, ওরা কাজে লেগে পড়েছে। খুব শীঘ্রই কিছু একটা তথ্য আসবে আমাদের সামনে, আসলে আপনাকে জানাবো। এখন রাখছি স্যার। এই বলে জামাল সাহেব ফোনটা কেটে দিল। মেঘের কাছে এসে তার কাঁধে হাতটা রেখে করুণ স্বরে বলতে লাগলেন, মেঘ, তুমি আমার মান সম্মানটা রাখো। এই 10 দিনের ভিতরে তুমি যেটা চাইবা ওইটাই আমি দিব। তুমি শুধু মাসুদ রানাকে আমার কাছে এনে দাও, যত টাকা লাগে আমি দিব। স্যার, কোনো টাকা লাগবে না। আপনাকে যখন কথা দিয়েছি তাহলে আপনি পেয়ে যাবেন। এখন যাচ্ছি আমি। আমার জন্য দোয়া করবেন যাতে মাসুদ রানা খুব শীঘ্রই ধরা পড়ে যায়। এই বলে মেঘ নূরকে নিয়ে চলে আসে একটা ছোট্ট গ্রামে। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত হয়ে আছে।
মেঘ একজন লোককে কাছে পেয়ে বলতে লাগলো, এই যে আঙ্কেল, মাসুদ রানার বাড়ি কোনটা একটু দেখিয়ে দেবেন আমাদের? ওই যে সামনে ঘরটা আছে না, ওইটাই মাসুদ রানার বাড়ি। তবে আপনারা কে আর মাসুদ রানাকে খুঁজছেন? সত্যি করে বলেন তো। আর মাসুদ রানা এখানে থাকে না। মাসুদ রানা এখানে থাকে না? তাহলে কোন জায়গায় থাকে একটু বলেন তো, ফোন দিয়ে তাড়াতাড়ি এখানে আসতে। ওর নম্বর নেই আমার কাছে, তবে সে আর কখনো এইখানে আসবে না, আমাদের বলে গেছে। তবে কোথায় গেছে এটা আমিও জানি না। আচ্ছা, মাসুদ রানা এখন কোথায় থাকে? নূর, সেইটার খবর নেই। আমি এইদিকে দেখছি, আমার দেখে মনে হচ্ছে সে এইখানেই আছে, তবে কেউ কিছু বলতে চাইতেছে না। বলবে কি করে বলেন তো? এই জায়গাটা জানেন কার? এটা হচ্ছে মাসুদ রানার জায়গা, যে পুরোটা এতিমদের জন্য দিয়ে দিয়েছে। আর এই এতিমখানার সকল ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছে মাসুদ রানা অনেক আগে থেকে। মাসুদ রানার সাথে আমাদের যে করে হোক যোগাযোগ করতে হবে। সে যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে তাকে একটা সুযোগ দেওয়া যায়। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব তাকে একটা সুযোগ দেওয়ার। স্যার, প্রধানমন্ত্রীকে বললে কিছুই হবে না। তার চাইতে ভালো হবে আমরা মাসুদ রানাকে না খুঁজে আমাদের বাকি কাজ করি। আশা করতেছি মাসুদ রানা আর কাউকে খুন করবে না। তবুও আবার যদি মাসুদ রানা খুন করা শুরু করে দেয় তাহলে তো ওপর মহল থেকে আমাদের উপর চাপ আসবে। শুন, একটা প্ল্যান করেছি আমি। আজকে আমি ছদ্মবেশে মাসুদ রানার এলাকায় গিয়ে থাকার ব্যবস্থা করব। আস্তে আস্তে ওইখান থেকে ওর হয়তো কিছুটা খোঁজ পেতে পারি। স্যার, আমিও যাব আপনার সাথে, কারণ আপনার বিপদ মানে আমাদের বিপদ। তাই বলতেছি কি, আমাদের খবরিরা তো আছেই, যদি বিপদ হয় ওরা আগে থেকেই আমাদের সাবধান করে দিবে। না, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তোমাকে মাসুদ রানা চিনে। আমাকে এখনও এই এলাকার কেউ দেখে নাই, তাই আমাকে চিনবে না। আমি এই সুযোগটাই কাজে লাগাতে চাইছি। তুমি এটার মধ্যে পানি ঢেলে দিও না। ঠিক আছে স্যার, আপনার যেটা ইচ্ছা সেটাই করেন, তবে বিপদ হলে আমাকে আগে জানাবেন প্লিজ। আমি চাই না আপনাকে বিপদে ফেলতে। আপনার বাবা একজন রাষ্ট্রপতি। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব ভাবতেছিলাম, করা হয়ে উঠছে না। কি প্রশ্ন করবে করে ফেলো, তবে এমন কোনো প্রশ্ন করো না যেটার উত্তর আমার জানা থাকবে না। স্যার, আপনার বাবা তো একজন রাষ্ট্রপতি, তাহলে আপনি কেন আইপিএস অফিসার হতে গেলেন? আপনার বাবার কাজই তো আপনি করতে পারতেন, তাই না? তা পারতাম, তবে আমার অনেক দিনের ইচ্ছা আমি আইপিএস হব। সত্যি বলতে কি জানো, আমি 1 টাকাও ঘুষ দিই নাই। শুধু এই থানার আইপিএসকে অন্য থানায় ট্রান্সফার করার জন্য কয়েকজন নেতাকে ঘুষ খাইয়েছিলাম, এছাড়া আর কিছুই না। ও আচ্ছা। এইসব বলতেছে আর হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় নূরের চোখ পড়ল সামনে থাকা ব্যক্তিটার ওপর। তাকে দেখে চিৎকার করে বলে উঠল, স্যার, ওই যে মাসুদ রানা, ধরেন তাকে। এটা বলতে না বলতেই মাসুদ রানা দিল এক দৌড়। মাসুদ রানার পেছনে নূর আর মেঘ দৌড়াচ্ছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। কিছু দূর যেতেই মাসুদ রানা একটা গলির ভেতরে দিয়ে কোথায় যে গিয়েছে তাকে আর খুঁজে পেল না তারা। দুজন হাঁপাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় পাশ থেকে একটা লোক বলে উঠল, এই যে ভাই, আপনারা যাকে দৌড়াচ্ছেন তাকে কখনোই ধরতে পারবে না। অযথা সময় নষ্ট না করে আপনাদের কাজ আপনারা করুন। সেটা না হয় করব, তাতে আপনার কি? আপনি জানেন এই মাসুদ রানা কতজনকে খুন করেছে? আর আপনি না জেনেই কি না কি বলতেছেন যে তার পিছু করা ছেড়ে দিব? আপনাদের ভালোর জন্যই বলেছিলাম তাকে পিছু করা ছেড়ে দিন। আর মাসুদ রানাকে আমার থেকে বেশি আর কেউ চিনে না, তাই যাই হোক, তোমাদের যেটা বলেছি সেটা করো। আর মাসুদ রানার কাজ শেষ হয়ে গেলেই নিজেই আপনাদের কাছে গিয়ে স্যারেন্ডার করবে, আপনাদের আসতে হবে না। মাসুদ রানাকে কেউ অধিকার দেয় নাই মানুষ খুন করার। মানুষ অপরাধ করলে তার শাস্তি আদালত দেবে, মাসুদ রানা দিতে পারবে না। কেন দিতে পারবে না সেটা বলেন তো? মাসুদ রানার বাবা মাকে যে নৃশংসভাবে হত্যা করেছিল তাদের কে শাস্তি দিয়েছে? কেউ দেয় নাই। আপনারা পুলিশের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছিলেন তখন। মাসুদ রানার বাবা মাকে খুন করেছে সেটা বুঝলাম, আপনি জানলেন কি করে তাকে খুন করা হয়েছে? আর আপনি এই গরমে চাদর গায়ে দিয়ে আছেন কেন? এই যে নূর, আপনি আমার চাদরটা খুলে ফেলুন তো। উনি এই থানা আইপিএস, তাকে একটু দেখিয়ে দেই আমি কিভাবে জানতে পেরেছি। এইটা বলতেই নূর গিয়ে শাহজালালের চাদরটা খুলে দিতেই দুজনে চমকে উঠল, কারণ শাহজালালের 2টা হাত নেই। এটা দেখে মেঘ জিজ্ঞেস করতে লাগলো, আপনার হাত কোথায় গিয়েছে?
মাসুদ রানার বাবা মাকে যখন ওরা মারছিল তখন আমি বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু তাদের বাঁচাতে পারি নাই। ঠিক তখনই আমার এই 2 হাত কেটে ফেলে শত্রুরা। আমি হয়তো আজকে বেঁচে থাকতাম না, শুধু বেঁচে আছি মাসুদ রানার জন্য। আল্লাহর অসীম ক্ষমতায় আমাকে বাঁচিয়ে তুলেছে। তাই ভালোর জন্য বলছি যে আপনারা ওর পিছু করা ছেড়ে দেন, ধরতে পারবেন না কখনোই। ঠিক আছে, তাকে ধরবো না। আমরা ওর সাথে একটু কথা বলতে চাই, আপনি কথা বলার ব্যবস্থা করে দিন। আমি সকল টিভি চ্যানেলকে ডাকতে চাই, সারা দেশের মানুষকে জানাতে চাই কেন মাসুদ রানা মানুষকে খুন করেছে। মেঘের কথা শুনে কিছুটা দূরে থেকে মাসুদ রানা বলতে শুরু করলো। দেখো মেঘ, তোমাকে আমি খুব ভালো করেই চিনি। তুমি রাষ্ট্রপতির ছেলে, তুমি আমার থেকে অনেক ছোট, তাই তুই করেই বলতেছি। আমাকে এখন ধরতে পারবে না, তার চাইতে ভালো হবে আমার চাচা যেটা বলছে সেইটাই করো। সেটা করব, ঠিক আছে, তবে আমিও শুনতে চাই এই মাসুদ রানার আসল পরিচয়। মানুষ কেন তার নামে এত প্রশংসা করে? তুমি বলা শুরু করো, তবে একটা কথা বলে রাখি, আমি তোমাকে ধরবো না। ঠিক আছে, তাহলে শোনো আমার সাথে এবং আমার মা বাবার সাথে কি হয়েছে। আমার বাবা এবং মা দুজনেই ওই একটা জব করতো কাপড়ের। খুব ভালোভাবে আমাদের সংসারটা চলতে পারতো, কোনো কিছু অপ্রয়োজন ছিল না। একদিন আমার বাবা মা পার্কে ঘুরতে গেছিল। ঘোরা শেষ করে সন্ধ্যায় বাসা আসতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। এটা দেখে কাজের লোককে জিজ্ঞেস করতে লাগলো। স্যার, আপনাদের সাথে কে যেন দেখা করতে এসেছে, আপনার রুমে আছে। আমি এতবার মানা করা সত্ত্বেও বাড়িতে ঢুকে গেছে। কি বলতেছো এসব? হুট করে কেউ ঘরে চলে আসবে? তার পরিচয় না জেনেই তুমি এইসব ফাউল লোককে ঘরে ঢুকিয়ে দিয়েছো। সরি স্যার। মান্নান সাহেব ও তার স্ত্রী তাদের রুমে এসে দেখে তার বড় ভাই হাতে একটা পিস্তল নিয়ে চেয়ারে বসে আছে। এটা দেখে মান্নান সাহেব বলতে লাগলেন, কি রে, তুই এখানে এসেছিস কেন? তোর তো আমার ঘরে আসা বারণ আছে, তুই জানিস না? আমি খুব ভালো করেই জানি তুই আমাকে দেখতে পারিস না, এই জন্য বাড়িতে আসতে মানা করিস। তবে একটা কথা, আর কোনোদিন তোরা আমার মুখ দেখবি না। কি বলতে চাইছিস ভালো করে বল, তোর কথার আগামাথা কোনো কিছু বুঝতেছি না। আজকে এবং এখানেই তোর দিন শেষ, আর কখনোই তোরা এই দুনিয়ার আলো দেখতে পারবি না। এই বলে মান্নান সাহেবের বুকে গুলি করতেই সারা ঘর কেঁপে উঠল। নিচ থেকে তার স্ত্রী দৌড়ে এসে দেখে মান্নান সাহেবের বড় ভাই খুন করে বসে আছে। এটা আপনি কি করলেন? আপনার নিজের ভাইকে খুন করে ফেললেন? আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। এই ঘর থেকে বের হতে পারলে তো খবর দিবি। এই বলে আরেকটা গুলি করে মান্নান সাহেবের স্ত্রীর শরীরে। দুজনই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এটা দেখে মান্নান সাহেবের ভাই হাসতে হাসতে বলতে লাগলো, আজকে তো সকল সম্পত্তি আমরা দখল করে নিব, আর কোনোদিন তোর এই সম্পত্তির মালিক কেউ হতে পারবে না। প্লিজ ভাই আমার, তুই যা চাবি তোকে আমরা তাই দিব। তবুও তুই আমাকে হাসপাতালে নিয়ে যা, আমাকে এবং তোর ভাবিকে বাঁচা প্লিজ। আমার একটা ছেলে আছে, তার ভবিষ্যৎ কি হবে? যদি আমরা মরে যাই সে তো এতিম হয়ে যাবে। তোকে বাঁচালে তুই আমাকে জেলে দিবি না? এর কোনো গ্যারান্টি আছে কি না? তার চাইতে তুই মর, তোর ছেলেকে না হয় আমি একটা ভালো এতিমখানায় দিয়ে আসবো না। ভাই, এটা বলে মান্নান এবং তার স্ত্রী দুজনেই মারা যায়। আড়ালে লুকিয়ে থেকে মাসুদ রানা সব দেখেছে, আর মনে মনে প্রতিশোধের আগুন তার বুকে জ্বলছে। মান্নান সাহেবের বড় ভাই দলিলপত্র সাইন করিয়ে চলে যায় বাড়ি থেকে। এদিকে মাসুদ রানা নিচ থেকে কাজের লোককে ডেকে আনে। চাচা চাচা, আমার আব্বু আম্মুকে খুন করেছে আমার কাকা, আপনি প্লিজ আমার সাথে আসুন, আব্বু আম্মুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মাসুদ রে, এখন তোর বাবা মা আর এই দুনিয়ায় বেঁচে নাই। এখন তাদের আমরা চাইলেও কিছু করতে পারবো না। যদি হাসপাতালে নিয়ে যাই তাহলে তোর বাবা মায়ের সকল কিছু রেখে দিবে। এর চাইতে ভালো হবে চল পাড়ার কয়েকজন লোক নিয়ে তাকে কবর দিয়ে আসি। যেটা ভালো হবে ওইটাই করেন চাচা। আমাদের জায়গা সম্পত্তি সকল কিছু কাকা তার নিজের নামে লিখে নিয়েছে। বাবা, তুই তোর বাবা মায়ের প্রতিশোধ নিবি। তাদের যে খুন করেছে তাদের ওইভাবেই খুন করবি, আমাকে কথা দে। আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ আমি নিবই। এই বলে মাসুদ রানা এবং তাদের বাসার কাজের লোক মিলে আশেপাশের কয়েকজনকে দিয়ে মান্নান সাহেব এবং তার স্ত্রীকে কবর দিয়ে আসলো। মাসুদ রানা এবং কাজের লোক বসে আছে বাইরে। এমন সময় মান্নান সাহেবের ভাই আসলো। মাসুদ রানাকে এইখানে দেখে বলতে লাগলো,
কিরে তুই এইখানে কি করিস? তোর তো এখানে থাকার কোনো কথা না। যা এখন এখান থেকে বেরিয়ে যা, এই বাড়ি এখন আমার। তুই আমার বাবাকে খুন করে এখন আমাদের সকল সম্পত্তি তোর নামে লিখে নিছিস। এর বিচার একদিন আমি করব, দেখে নিস। আজকে চলে যাচ্ছি, এমন একদিন আসবো তোর সামনে, ওই দিন আর তুই বেঁচে থাকবি না। আমার বাবা মাকে যেইভাবে খুন করেছিস ওইভাবে তোকে খুন করব, দেখে নিস। যা যা দেখে নিব নে। এখন থেকে সকল সম্পত্তির মালিক আমি। তুই আর কখনোই এখানে আসবি না, এই বলে দিলাম। ঠিক আছে, আসবো না, এই চলে যাচ্ছি এখন। তবে এমন সময় আসবো ওই দিন তোর শেষ দিন হবে। এই বলে মাসুদ রানা ওইখান থেকে চলে যায়। এভাবেই কেটে গেল 8টি বছর। মাসুদ রানা এবং তার দলবল নিয়ে বসে আছে ব্রিজের ওপর। এমন সময় একটা গাড়ি এসে থামলো তাদের সামনে। গাড়ি থেকে নামতেই মাসুদ রানা দেখতে পেল যে তার কাকা চলে এসেছে। মাসুদ, তুই আমাকে মাফ করে দে রে, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনাকে যতদিন পর্যন্ত আমি না মারছি ততদিন পর্যন্ত আমার মন শান্তি হবে না। তা আপনি 8 বছর পর এসে আমার কাছে মাপ চাইছেন কেন শুনি? আমার ক্যান্সার হয়েছে, আমি তোর বাবার সকল সম্পত্তি বুঝিয়ে দিব। প্লিজ তুই আমার উপর রাগ করে থাকিস না। এটা বলতেই মাসুদ রানা রাগে তার পিস্তলটা বের করে তার কাকার বুকে 5টা গুলি করে দিল আর বলতে লাগলো, তোর মতো শয়তান মানুষকে কখনোই এই দুনিয়ায় রাখা যাবে না। তুই যাই বলিস না কেন, আমি কখনোই তোকে বাঁচিয়ে রাখবো না। আমি তোর বাবার সকল সম্পত্তি তোকে দিয়ে গেলাম, আমাকে মাফ করে দিস যদিও ভুল করে থাকি। স্বার্থপরের দুনিয়াতে আমি কাউকে বাঁচিয়ে রাখি না। এখন থেকে সবগুলোকে মারবো, এই বলে দিলাম। এই বলে মাসুদ রানা চলে গেল তার গ্যাং নিয়ে। ঢাকা শহরের বিখ্যাত বিজনেসম্যান সাগর চৌধুরীর বাসার সামনে বসে আছে। এমন সময় 3-4টে গাড়ি আসলো গেটের সামনে। মাসুদ রানা গাড়িগুলোর সামনে দাঁড়াতেই ভেতর থেকে সাগর চৌধুরী নেমে এসে বলতে লাগলো, কিরে তোর এত বড় সাহস, তুই আমার পথ আটকে দাঁড়াস? তুই জানিস না কার সামনে দাঁড়িয়ে আছিস? আমি সব কিছু জানি। তুই হচ্ছিস বড় বিজনেসম্যান, তাই বলে কি তোর সামনে আসা যাবে না? আজকে তোকে এখানেই খুন করব। আমার চারপাশে দেখতেছিস কয়জন লোক দাঁড়িয়ে আছে আর তুই একা আমাকে এসেছিস মারতে? আমার দল বল তোরা সবাই শুরু করে দে তোদের মিশন। এটা বলতেই মাসুদ রানার লোকগুলো সাগর চৌধুরীর লোকেদের ওপর হামলা করলো। কিছুক্ষণের মধ্যে সাগর চৌধুরীর সবগুলো লোককে হত্যা করে রাস্তায় শুইয়ে রেখেছে। আশেপাশে সকল লোকজন এখানে এসে জড়ো হয়েছে আর বলছে, যা করেছে খুব ভালো করেছে। এদের মতো কিছু লোক এই সমাজে না থাকলেও চলে। গরিবের হক মেরে খাওয়ার বিচার আল্লাহ করেছে। এর সাথে সাথে আরও কিছু নরপশু আসে, তাদেরও যদি এমনভাবে মারা যেত তাহলে আমাদের মতো গরিবরা একটু শান্তিতে বসবাস করতে পারতো। লোকগুলোর মুখে এইসব কথা শুনে মাসুদ রানা বলতে শুরু করে, আজ থেকে এই সমাজে নরপশুগুলোকে এভাবে হত্যা করবো। আপনারা শুধু আমাদের পাশে থাকেন তাহলেই হবে। আমরা তোমার পাশে আছি বাবা, তুমি যেটা বলবে আমরা সেটাই করব। তবে তোমার আসল পরিচয়টা যদি জানতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমার আসল পরিচয় হচ্ছে এই এলাকার 8 বছর আগে নাম করা বিজনেসম্যান মান্নান চৌধুরীকে তো চেনেন আপনারা। তাকেও হত্যা করা হয়েছে, আমি তার সন্তান মাসুদ রানা। কিন্তু আমরা তো জানতে পেরেছি তোমার বাবা না কি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে, আর তুমি বলতেছো যে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে। আমার কাকা আমার মাকে খুন করেছে নির্মমভাবে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তবে তার প্রতিশোধ আজকে নিয়েছি। তাকে এমনভাবে খুন করেছি মানুষ একবার দেখলে 2বার তার কাছে যাওয়ার সাহস পাবে না। আর এর শাস্তি কী দিব আপনারা বলেন? এর শাস্তি ফাঁসি দিয়ে দাও। তোমার নামে সব কিছু লিখে, ওর জায়গা অফিস যা আছে সব কিছু। লোকজনদের কথা শুনে মাসুদ রানা সাগর চৌধুরীকে এমন গাছের সাথে রশি বেঁধে ফাঁসি দিয়ে দেয়। কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসতে লাগলো, কিন্তু এলাকার লোকজনদের কারণে পুলিশ ভিড় ঠেলে ভেতরে ঢুকতে পারছে না। এদিকে মাসুদ রানা তার দলবল নিয়ে পুলিশ ওর চোখে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। মাসুদ রানা তার আস্তানায় এসে বসে বসে চা খাচ্ছে। সবার সাথে এমন সময় তার একজন লোক বলে উঠল, ভাই আমরা জানতে পেরেছি যে নীল মেহরাজ গতকাল রাতেও এসেছিল আমাদের এখানে, কিন্তু পায় নাই। তবে আজকে আসবে বলেছে। আসতে দে, এরপর দেখতেছি ওই শালাকেও। ওর মুন্ডুটা নিয়ে আমি ফুটবল খেলবো, দেখে নিস। ওই শালাও আমাদের সাথে বেশি বার বেড়েছে। তা আয় দেখি কে কার মুন্ডু নিয়ে ফুটবল খেলে, আমিও দেখতে চাই। এর আগে তোর সাথে বসে একটা ডিল ফাইনাল করে ফেলি আর একটা চা খেয়ে নিই। ঠিক আছে বস, তাহলে এইখানে। এই কে কোথায় আছিস রে? নীলের জন্য চা নিয়ে আয়।
শেষবারের মতো তাকে চা খাইয়ে দিই। এই নেন আপনার চা। চা খেতে খেতে নীল মেহেরাজ বলতে লাগলো, শোন, আজকে তো তোকে দেখালাম তুই সাগর চৌধুরীকে খুন করেছিস, ওর সকল সম্পত্তি নিয়ে ফেলেছিস। এখন আমি চাইতেছি ওর সকল সম্পত্তি আমাকে দিয়ে দে, এর বদলে তুই যা চাইবি তাই করব। বেশি কিছু করতে হবে না, আর আমি তোকে কিছুই করব না। এটা মনে রাখিস, এইগুলো হচ্ছে গরিবের সম্পদ, আমি তাদের দিয়ে দিব। তুইও দেখছি তোর বাবার মতো কথা বলছিস। আচ্ছা দেখি এখন কে বেঁচে থাকে আর কে মরে। এটা বলেই ওদের দুই দলের মধ্যে যুদ্ধ লেগে গেল। মাসুদ রানার সদস্য কম থাকায় নীলের লোকেরা মাসুদ রানার সব লোকদের মেরে ফেলে। এখন শুধু নীল ও তার কয়েকজন সঙ্গী বেঁচে আছে। এটা দেখে মাসুদ রানা বলতে লাগলো, দেখ নীল, তোকে এখনও বলতেছি, তুই চলে যা, তা না হলে তোর মুন্ডু নিয়ে শুধু খেলা করব না, সারা দেশকে দেখাবো। আরে বেটা, তুই একা বেঁচে আছিস? আর আমাদের দিকে তাকিয়ে দেখ, আমরা কয়েকজন বেঁচে আছি, তুই আমাদের সাথে পারবি না। খামোখা মারিস না, এই বলে দিলাম। মাসুদ রানা পিস্তলটা বের করে নীল মেহেরাজদের ওপরে গুলি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নীলের বাকি লোকগুলো মারা গেল। এখন শুধু নীল মেহেরাজ এবং মাসুদ রানা বেঁচে আছে। হঠাৎ একটা গুলি এসে মাসুদ রানা ডান হাত ছিদ্র করে এপাশ ওপাশ হয়ে যায়। মাসুদ রানার হাত থেকে পিস্তলটা পড়ে যেতেই নীল মেহেরাজ দৌড়ে এসে মাসুদ রানার মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে লাগলো, এখন কোথায় যাবি রে? বলেছিলাম না দিয়ে দে, তুই তো দিবি না, এখন মর শালা। আমাকে মারার আগে তোকে 10 বার জন্ম নিতে হবে, এই বলে দিলাম। এটা বলেই মাসুদ রানা নীলের পা ধরে টান মেরে নিচে ফেলে দেয়। পাশে থাকা ইটের টুকরো লেগে নীলের মাথা থেকে রক্ত বের হতে থাকে। পাশ থেকে পিস্তলটা নিয়ে মাসুদ রানা বলতে থাকে, একবার যখন খারাপ পথে নেমে পড়েছি, তখন তোদের মতো নরবসুদের না মেরে আমি কখনোই জেলে যাব না, এই বলে দিলাম। এটা বলে নীলের বুকে গুলি করতে করতে বুক ঝাঁঝরা বানিয়ে ফেলে। মাসুদ রানা কোনো মতে ওইখান থেকে উঠে হাসপাতালে চলে যায়। ডাক্তারের কেবিনে বসে আছে। এমন সময় মাসুদ রানা ডাক্তারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ডাক্তার, আমার হাতটা ব্যান্ডেজ করে দেন। দেখুন, আপনি তো কাউকে ফোন করে এসেছেন, তাই বলতেছি আগে পুলিশকে ইনফর্ম করব, এরপর আপনার হাতে ব্যান্ডেজ করব। এই কুত্তার বাচ্চা, তুইও তো দেখি তাদের কাতারে লোক, তোর মতো কিছু ডাক্তার আমাদের কোনো দরকার আসবে না, তুই মোর শালা। এটা বলেই মাসুদ রানা তার কোমর থেকে পিস্তলটা বের করে ডাক্তারকে খুন করে ফেলে। বাইরে আসতেই নার্স তার হাতের এই অবস্থা দেখে বলতে লাগলো, আরে আপনার হাত থেকে তো রক্ত বের হচ্ছে অনেক, চলেন আপনার হাতে ব্যান্ডেজ করে দিই। চলেন। মাসুদ রানা নার্সের সাথে তার কেবিনে চলে গেল। নার্স পরম যত্নে মাসুদ রানার হাতে ব্যান্ডেজ করে দিল, আর কিছু ওষুধ দিয়ে বলল, এই নেন, এই ওষুধগুলো খেয়ে নিন, আর 10 দিন পরে এসে চেক আপ করে নিন। এখন আপনি যেতে পারেন। এই নেন, এখানে কিছু টাকা আছে, এটা আপনার বক্সিস, এটা রেখে দিন। আরে এসব কিছু লাগবে না, আপনারটা আপনি রেখে দেন। মাসুদ রানা কিছু টাকা টেবিলে রেখে চলে আসে বাহিরে। এখন সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না, কারণ তার সাথে যে লোকগুলো ছিল তারা সবাই মারা গেছে। মাসুদ রানা এসব ভাবছে, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। পেছনে ফিরেই দেখতে পেল পুলিশ তাকে ডাকছে। পুলিশকে দেখে মাসুদ রানা অলিগলি দিয়ে দৌড়ে কোথায় চলে গেল কেউ খুঁজেই পেল না। এভাবে 5টি বছর কেটে গেল। এখন মাসুদ রানার নাম শুনলেই সবাই ভয়ে থরথর করে কাঁপে। চলুন বর্তমানে ফেরা যাক। মাসুদ রানা, তোমার কথা সব শুনলাম। এখানে তোমারও অপরাধ আছে, কারণ তুমি অন্যায় করেছো। এখন আবার জেল থেকে বের হয়ে মানুষ খুন করতে চাইছো। আমাকে 5টা দিনের সময় দিন, দুজনকে মেরে আমি আপনার কাছে সারেন্ডার করব, কথা দিলাম আপনাকে। তোমাকে সময় দিলে যদি খুন করো তাহলে উপর মহল থেকে আমাদের উপর চাপ আসবে বেশি, কারণ ওনারা 10 দিনের টাইম দিয়েছে তোমাকে ধরার জন্য। আচ্ছা, তুমি কাকে কাকে খুন করবে তার নাম বলো তো শুনি। রিয়াজ, এই এলাকার এমপি, আর তার সাথে উপর মহলের রাকেশ, এই দুজনকে খুন করব। আমাকে সময় দাও মেঘ, তোমাকে তো সময় দিয়েছে 10 দিনের, আর আমি জেল থেকে বের হয়েছি 2 দিন হয়েছে, আরও 8টা দিন রয়েছে। এই 8 দিনের মধ্যে সকল কাজ করে ফেলবো। তাদের অপরাধ কি এবং তারা কি কি কাজ করে আমাকে সব কিছুর প্রমাণ দাও, তাহলে আমি তোমাকে 5 দিনের সময় দেব এবং সব দিক দিয়ে হেল্প করব তোমাকে। তুমি আজকে রাতে ঠিক 12টায় এই জায়গায় চলে আসবে, তোমাকে নিয়ে যাব ওই দুজনকে মারার জন্য, সেখানেই সব প্রমাণ পেয়ে যাবে তুমি। ঠিক আছে, এখন তুমি যেতে পারো।
আমি ঠিক রাত 12টায় এইখানে থাকবো। আর এই নাও আমার ফোন নাম্বার, যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিবে, ঠিক আছে? ধন্যবাদ তোমাকে। এই বলে মেঘ চলে গেল থানায়। চেয়ারে বসতে যাবে এমন সময় উপর মহল থেকে লোক এসে বলতে লাগলো, মেঘ, তুমি থানায় বসে বসে ভালো ভালো খাবার খাচ্ছ তাই না? আর বাহিরে কি হচ্ছে সেটার খবর রাখতেছো কি? দেখুন আজমল সাহেব, আমি সব কিছুর খবর রাখি। তা আপনি কয়টার খবর শুনতে চান? দুপুর 2টার খবর নাকি বিকেল 5টার খবর? তুমি কি ভাবতেছো আমি তোমার সাথে মস্কারা করতেছি তাই না? তুমি বলতেছো দুপুর 2টোর খবর বলবে। আমি জানতে চাইছি মাসুদ রানা কোথায় আছে এখন, তাকে ধরবে কবে? আপনাদের এত যদি প্যারা থাকে তাহলে আপনারা নিজেই মাসুদ রানাকে খুঁজে বের করেন, আমাদের বলতেছেন কেন? মাসুদ রানা জেল থেকে পালিয়ে গেছে সেটা আমি জেনেছি কয়েক ঘন্টা আগে, আর খোঁজও লাগিয়ে দিয়েছি। আমাকে 10 দিনের সময় দিয়েছেন, আমি এই 10 দিনের মধ্যে মাসুদ রানাকে বের করে আনব। এই 10 দিনের মধ্যে আরও যদি লাশ উদ্ধার হয় তখন আমি রাষ্ট্রপতির কাছে কি জবাব দেব সেটা বলো। আপনার জবাব দিতে হবে কেন? জবাব তো দিব আমি। এখন আপনি বাসায় যেতে পারেন। আর আপনার মৃত্যুর ভয় যদি এতই থাকে তাহলে আপনি এখান থেকে 10 জন পুলিশ নিয়ে যেতে পারেন। মেঘ, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো কিন্তু, এটা বলে দিলাম। ভালোভাবে কথা বলো, তা না হলে তোমাকে এই চেয়ার থেকে কিভাবে উঠাতে হয় এটা আমার ভালো করে জানা আছে। এটা শুনতেই মেঘ লোকটার মাথায় পিস্তল ঠেকিয়ে বলতে থাকে, এই কুত্তার বাচ্চা, তোদের মতো কিছু চামচা আছে যারা ঘুষ খেয়ে মানুষকে চাকরি দেস। আমার কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছিস বল তো? মেঘ, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই এ কথা বলবো না। আর কোনোদিন যদি এমন কথা বলিস তাহলে তোর ওই দিনটাই শেষ দিন হবে। তবে আমি মারবো না তোকে, তোকে মারবে মাসুদ রানা। চিনিস তো সে কীভাবে মারতে পারি? মেঘের কথা শুনে লোকটা ভয় পেয়ে চলে গেল সেখান থেকে। নূর বসে বসে দেখছে সব কিছু, কিন্তু সে কিছুই বলতে পারছে না, কারণ মেঘ তাকে এই চাকরিটা দিয়েছে। স্যার, একটা কথা বলবো প্লিজ, আমার কথায় রাগ করবেন না? বলো, কি বলবে? স্যার, মাসুদ রানাকে আমি ভালো করেই চিনি। আপনি যে এলাকায় যান না কেন তার নামে সুনাম শুনবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি আপনাকে, 10 দিন সময় দিয়েছে মাসুদ রানা। ঠিক এই 10 দিনের মধ্যে 15টা লাশ ফেলবে, দেখে নিন। আমি তো চাচ্ছি সে 15টা লাশ ফেলুক এবং সকল প্রমাণ আমার কাছে দেখ। দেশটা শত্রুতে ভরে গেছে। আর একটা কথা, তোমার বাবাও তো মাসুদ রানার এলাকার লোক। তোমার বাবার কাছেই না হয় জিজ্ঞেস করো সে কেন এমন কাজ করতেছে। আমি জানি বলেই তো কিছু করতেছি না, তা না হলে আমি আরও আগেই মেরে ফেলতাম মাসুদ রানাকে। এখন চুপচাপ থাকো, কয়েকদিন দেখি কি হয়, রাষ্ট্রপতি কি বলে আমাদের। আমিও রাষ্ট্রপতির সাথে একটা মিটিংয়ে বসতে চাই। তিনি আমার বাবা হলেও আমি একজন IPS অফিসার হয়ে তার সামনে যেতে চাই। ঠিক আছে স্যার, আপনার কাছে যেটা ভালো মনে হবে ওইটা করেন। তবে মাসুদ রানাকে বেশি প্রশ্রয় দিয়ে না, কারণ সে প্রশ্রয় পেতে পেতে মাথায় উঠে যাবে এক সময়। সেসব কিছুই হবে না, এর আগে তাকে ধরে ফেলবো। দেখতে দেখতে রাত হয়ে আসলো। মেঘ একা একা সেই জায়গায় চলে গেল। গিয়ে দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তাদের কাছে যেতেই পাশ থেকে মাসুদ রানা বলে উঠল, মেঘ, ওই যে একটা কালো গাড়ি দেখতে পাচ্ছ, সেটাই গিয়ে বসো, আমি আসতেছি এখনই। মাসুদ রানার কথা অনুযায়ী মেঘ গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ল। কিছুক্ষণ পর মেঘ দেখতে পেল একটা মেয়েকে নিয়ে আসতেছে। গাড়ির ভেতরে দুজন বসতেই মেঘ জিজ্ঞেস করলো, রানা, এই মেয়েটা কি আর তাকে ধরে এনেছো কেন শুনি? এটা হচ্ছে রাকেশ চৌধুরীর মেয়ে, এটাকে দিয়ে বাকি কাজ করব। ড্রাইভার, গাড়িটা রাকেশের বাড়ির দিকে নিয়ে চলো। রানা, এই মেয়েটাকে ছেড়ে দাও, সে অনেক ছোট, তাকে মেরো না, তার তো একটা ভবিষ্যৎ আছে তাই না? এই মেয়ে কিছুই করব না, আমি মারবো তোর বাবাকে, আর তুমি চুপচাপ বসে থাকো, দেখো কি হয়। কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে চলে গেল রাকেশের বাসায়। কলিং বেল দিতেই রাকেশের স্ত্রী এসে দরজা খুলে দিল। তার মেয়েকে দেখে বলতে লাগলো, মা রিয়া, তুই ভালো আছিস? এতদিন কোথায় ছিলি? তোর বাবা তোকে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছে। তা বাবা, তুমি কে আর আমার মেয়েকে কোথায় পেলে? আপনার মেয়েকে হাইওয়ে নিচে পেয়েছি, পরে নাম পরিচয় জিজ্ঞেস করে তাকে নিয়ে এসেছি। ও আচ্ছা, ভিতরে আসো তোমরা।
মাসুদ রানা এবং মেঘ ভেতরে ঢুকে গেল। সোফায় বসে আছে দুজন। এমন সময় রাকেশের স্ত্রী ডাকতে লাগলো, কই গো, এই দেখো আমার মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে, নিচে আসো তাড়াতাড়ি। আমার মেয়ে কোথায়? আয় মা, আমার বুকে আয়। তোকে এমন কোনো জায়গায় নেই যে খুঁজি নাই। তোমাদেরকে ধন্যবাদ অনেক। এই বলে যেই মাসুদ রানার দিকে তাকিয়ে চমকে গেল রাকেশ, আর তুই তুই করে বলতে লাগলো, মাসুদ রানা, তুই এইখানে কি করে আসলি? বাহ, আমার পুরো নামটা তো মনে আছে তো। যাক, ভালোই লাগলো তোর মুখে আমার নামটা শুনে এবং আমাকে দেখে ভয় পেয়ে। তুই এখানে আসলি কেন সেটা আগে বল। আর তোকে বাড়ির ভিতরে ঢুকতে দিছে কে? আমি দিয়েছি। আর তুমি ওদের সাথে এমন করে কথা বলতেছো কেন? ওরাই তো আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছে। তুমি যেটা নিয়ে জানো না ওইটা নিয়ে কথা বলো না। যাও, রিয়াকে নিয়ে উপরে যাও, নিচে আসবে না, এই বলে দিলাম। রাকেশের কথা শুনে তার স্ত্রী এবং মেয়ে দুজনই ওপরে চলে গেল। এদিকে রাকেশ মাসুদ রানার 2 পা জড়িয়ে ধরে কান্না সরে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ কর মাসুদ। আমি আর কখনোই তোর কিছু লাগবো না। ওই দিন তোর বাবাকে মারার পর আমি আর কোনো অপরাধ করি নাই। প্লিজ মাফ করে দে। এই কুত্তার বাচ্চা, তুই কোনো অপরাধ করিস নাই তাই? তাহলে এই মেয়েকে ধর্ষণ করে ডাস্টবিনে ফেলে রেখে এসেছে কে বলতো আমাকে? মানে তুই ওইটাও জেনে গেছিস? হ্যাঁ, আমি সব কিছুই জানি। এখন তুই বল, কেন এই নিষ্পা 5 বছরের বাচ্চাটাকে ধর্ষণ করেছিস? আরে তোর ঘরেও তো একটা মেয়ে আছে, তার কথা একবার ভাবলি না তুই? তার সাথে যদি কেউ এমন করতো তাহলে তুই কি করতি একটা বাবা হয়ে? আর ওই মেয়েটাও তো ছিল এতিম, তাকেও বাঁচতে দিলি না তোরা। মাসুদ, তোমার সাথে এখন থেকে আমি আছি। তুমি যা করার করে নাও। 8 দিনের ভিতরে জেল থেকে আমি বের করে আনবো তোমাকে। শুধু একটার প্রমাণ আমার কাছে দিবে। আমার কাজ শেষ হয়ে গেলে আমাকে যদি ফাঁসিও দিয়ে দেয়, আমি খুশি মনে ফাঁসি দড়িতে ঝুলতে রাজি আছি। তবু এই নরপশুদের হাত থেকে কিছু মানুষকে রক্ষা করে যাই। আর মেঘ, তোমাকে একটা কথা দিতে হবে। আমার পরে তোমাকে এই দেশকে রক্ষা করতে হবে। আমি সবসময় আছি রক্ষা করার জন্য। এখন এই রাকেশের কি করবে বলো? এই কুত্তার বাচ্চা, তোর স্ত্রী এবং মেয়েকে নিচে আসতে বল। তোর স্ত্রী যেটা বলবে আমি সেটাই করব। কই গো, একটু নিচে আসো তো রিয়াকে নিয়ে। কি হয়েছে, আবার ডাকলে কেন? আমি ডাকতে বলেছি আপনাকে। দেখুন তো এই নরপশুটাকে চিনেন কি না। এই বলে মাসুদ রানা রাকেশের স্ত্রীর হাতে কতগুলো ছবি দিয়ে কথাটা বলে। ছি ছি রাকেশ, আমি কখনোই ভাবতে পারি নাই তুমি এমন ছোট একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করবে। তোমার একটিবারও মাথায় আসে নাই যে তোমারও একটা মেয়ে আছে? প্লিজ বউ, আমাকে মাফ করে দাও। তোর কোনো মাপ নেই। আপনারা এর যা ইচ্ছা করেন, তাতে আমার কোনো আফসোস নেই। মাসুদ রানা তার কোমর থেকে পিস্তলটা বের করে রাকেশের বুকে 10টা গুলি করে, যাতে আর কোনোদিন বাঁচতে না পারে। রাকেশ মরে যেতেই মাসুদ রানা বলতে লাগলো, ছবিগুলো আমাকে নিয়ে দেন। আর টাকা পয়সা চিন্তা করবেন না। আপনাকে প্রতি মাসে পর্যাপ্ত পরিমাণে টাকা দেওয়া হবে, যে টাকা দিয়ে আপনি এবং আপনার মেয়ে সারা জীবন চলে যেতে পারবে। আর এই জায়গা সম্পত্তি ছেড়ে দিতে হবে, সব কিছু গরিবদের হোক। ঠিক আছে, আমি সকল কিছু নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আর আমাকে কিছু দিতে হবে না। আমি জব করতাম, ওইখান থেকে 20 লক্ষ টাকা পেয়েছি। একটা কিছু করে নিতে পারবো আমাদের ভবিষ্যতের জন্য। যদিও কিছু দরকার পড়ে তাহলে আমাকে ফোন দিবেন। এই নেন আমার নাম্বার। আজকে তাহলে আমি যাই, আবার দেখা হবে। এই বলে মাসুদ রানা ও মেঘ চলে গেল তাদের নিজ এলাকায়। মাসুদ, এতদিন যতগুলো খুন করেছো সবগুলোর ইনফরমেশন আমাকে দিয়ে দাও, আমি রেখে দিই। কিছুই দেওয়া হবে না এখন। যেদিন আমার কাজ সম্পূর্ণ শেষ হবে ওই দিন আমি নিজের হাতে আদালতের কাছে সকল ইনফরমেশন দিব। ঠিক আছে, তাহলে এখন আমি যাই। কালকে যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে ফোন দিও, আমি চলে আসবো। ঠিক আছে, যাও তাহলে এখন। মেঘ চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই বাড়ির চাকর এসে দরজা খুলে দিল। মেঘ সোজা তার রুমে চলে গেল। গিয়ে দেখে তার বাবা মা বসে আছে। মেঘকে দেখে বলতে লাগলো, কি রে, তুই এত রাতে কোথায় গিয়েছিলি বলতো আমাকে? একটা কাজ ছিল, তাই করতে গিয়েছিলাম। কি কাজ সেটা আগে বল শুনি।
আমি একজন আইপিএস অফিসার, আমার কাজ কি থাকতে পারে বুঝে নিও। তবে তোমাকে একটা কথা বলে রাখি, মাসুদ রানার পিছু নিও না, কারণ যাকেই খুন করে না কেন সকল ইনফরমেশান রেখেই খুন করে। আমার কাছে সকল ইনফরমেশান আছে। দেখ মেঘ, তুই বাড়াবাড়ি করবি না এই বলে দিলাম। এই মাসুদ রানা কতটা ভালো সেটা আমার কাছ থেকে বেশি কেউ জানে না। আজ পর্যন্ত 70টার মতো খুন করেছে, তবে সে এমন এমন লোকদের খুন করেছে যাদের কোনো অপরাধ ছিল না। বাহ আব্বু বাহ, আজ তুমি মানুষ চিনাচ্ছ আমাকে। আমার জন্য তোমরা কি করেছো বলো? গত 5টি বছর ধরে আমি কি করে একা কাটিয়েছি সেটা হয়তো তোমরা ভুলে গেছো। অ্যাক্সিডেন্ট করার পর আমাকে হাসপাতালে রেখে চলে এসেছিলে, মনে আছে তোমার? আজ তুমি বলতেছো মানুষ চিনো। মেঘ, এবার কিন্তু তুই বেশি বেশি বলে ফেলতেছিস। যা এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মতো ছেলে আমার দরকার নেই, যে নিজের বাবার সাথে এমন ভাবে কথা বলে আগামীতে এমন ভাবে কথা বলবে না, তার কি প্রমাণ আছে? শোনেন, আপনাকেই বলতেছি, দেখে নিব আপনাকে। আপনি রাষ্ট্রপতি হয়েছেন না, এর আগের কি কি করেছেন সব মুখোশ খুলে দেবো আপনার। আম্মু যাচ্ছি, আজকে তোমার স্বামীর দিন ঘনিয়ে আসতেছে। এই বলে মেঘের ঘর থেকে সকল কিছু নিয়ে থানায় চলে আসলো। মেঘকে এমন অবস্থা দেখে নূর বলতে লাগলো, কি হয়েছে স্যার? আপনি সকল কিছু নিয়ে এখানে চলে এসেছেন যে? বাসায় কিছু হয়েছে নাকি? ঝগড়া হয়েছে। আচ্ছা নূর, তুমি একটা বাসা ঠিক করো তো, আমি সেখানে একা থাকবো, আমার সাথে আর কেউ থাকতে পারবে না। ঠিক আছে স্যার, সকালের মধ্যেই আপনার জন্য বাসা ঠিক করে ফেলতেছি। আপনি পাশের কেবিনে গিয়ে রেস্ট করেন। ঠিক আছে, তুই তাড়াতাড়ি একটা বাড়ির ব্যবস্থা কর। নূর চলে গেল বাইরে। এইদিকে মেঘ তার বাবার সকল ইনফরমেশন জোগাড় করতে লাগলো। এমন একটা জায়গায় মেঘের চোখ পড়লো, সে নিজেই কিছু বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? কারণ রাকেশের সাথে তার বাবাও ছিল, ওই মেয়েকে ধর্ষণ করেছে। এসব ভাবতে ভাবতে মেঘ ফোন দিল মাসুদ রানাকে। কিছুক্ষণ রিং হতেই ওই পাশ থেকে মাসুদ রানা ফোনটা ধরতেই মেঘ বলতে লাগলো, মাসুদ, আমি মেঘ বলছি। আচ্ছা, রাকেশের সাথে ওই মেয়েটা কে? আরও একজন ধর্ষণ করেছে, এটা জানো নাকি? জানি, সেটা হচ্ছে এই দেশের রাষ্ট্রপতি। তিনিও ছিলেন রাকেশের সাথে। আর রাষ্ট্রপতি আরও অনেক কিছু ইনফরমেশন আমার কাছে আছে, সে আগে কি কি করেছে এবং কি কি করে। ও আচ্ছা, আমাকে ইনফরমেশনগুলো দিতে পারবে একটু? আমিও দেখতে চাই রাষ্ট্রপতি কী এমন কাজ করেছে আগে। দেখো মেঘ, আমি জানি রাষ্ট্রপতির ছেলে হচ্ছ তুমি, তাই বলে যে সকল ইনফরমেশন তোমাকে দিয়ে দিব এটা কিন্তু কথা না। আশা করি ধর্ষণ করেছে ওই ইনফরমেশনটা তুমি পেয়ে গেছো। এটা পেয়ে গেছি। তবে হ্যাঁ, রাষ্ট্রপতিকে খুন করার আগে আমাকে বলবে, আমি নিজ হাতে আমার বাবাকে শাস্তি দিব। হয়তো তাকে মারতে পারবো না, তবে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিব আমি, এই বলে রাখলাম তোমাকে। ঠিক আছে, এখন রাখছি তাহলে। তুমি তোমার কাজ করো। পরবর্তী টার্গেট হচ্ছে হাসান। এই শালাকে মারার পর তোমার বাবার সাথে মিট করব আমি আদালতের সামনে। ঠিক আছে, এই হাসানকে কবে মারবে? আর সে এখন কোথায় আছে? সে এখন গুলশানে আছে। কালকে রাতে নাইট ক্লাবে আসবে, সেখানেই তার খুন হবে। শোনো, তোমাকে আরএস টিম খুঁজতেছে তন্ন তন্ন করে, তুমি একটু সাবধানে থাকবে। আর যদি কোনো কিছু হয় আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিবে। ঠিক আছে, রাখছি তাহলে এখন। এই বলে ফোনটা রেখে দিল মাসুদ। দেখতে দেখতে সকাল হয়ে আসলো। মেঘ নাস্তা করে টেবিলে বসে বসে কিছু কাজ করছে। এমন সময় ওই লোকটা আসলো। মেঘের সামনে রাগান্বিত হয়ে বলতে লাগলো, এই মেঘ, তোকে এই চেয়ারে বসে আছি কি শুধু ভালো কাজ করার জন্য নাকি তোকে এখানে বসে এসে আমাদের কথা মতো কাজ করার জন্য? আরে হাসান সাহেব, আপনি দেখি চলে এসেছেন, বসেন। আগে আপনার সাথে কিছু কথা হিসাব নিকাশ করে নিই, এরপর না হয় বলতেছি সব কিছু। তোর হিসাব নিকাশের গোষ্ঠী খিলাই, তোকে যা বলতেছি তাই কর তুই। আজকে আমার রাতের মধ্যেই মাসুদ রানাকে চাই, যে করে হোক মাসুদ রানাকে আজকে রাতেই আমার লাগবে। সে নিজেই আপনার কাছে পৌঁছে যাবে রাতে, আপনাকে খোঁজ করতে হবে না। তবে আপনি হয়তো কালকে ভোরে সূর্যটা দেখতে পাবেন না। কি বলতে চাইছিস ভালো করে বলতো। কি বলতে চাইবো আবার? আমি সবসময় একটা কথা একবার বলি, আজকে রাতেই তোর শেষ রাত। আজকে রাতটা আনন্দ করে নে, যেখানে থাকিস না কেন। আমি এবং মাসুদ রানা তোদের খুঁজে বের করব এবং মারবো, এই বলে রাখলাম। ঠিক আছে, দেখা যাবে তুই কি করতে পারিস। আমার শরীরে আঘাত করার আগেই তোরা ওইখানে লাশ হয়ে যাবি।
আর এই নে, এইটা রেখে দে তোদের সেফটির জন্য। এটা আমার লাগবে না, এটা তোর লাগবে, তুই এটা রেখে দে। আর তোর সাথে আরও কয়েকজন আছে, তাদেরও সাথে নিয়ে নিস। তুই মরে গেলে তো তারা দেশ থেকে পালিয়ে যাবে, তার চাইতে না হয় তোরা একসাথেই মরিস। ঠিক আছে, এক কথাই মারবে। তোকে একটা কথা বলে যাই, তোর বাবাও কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, তোকে নিয়ে যাব আমাদের সাথে। সে কয়েকদিন ঘর থেকেই বের হবে না, কারণ সে নিজেই টেনশনে আছে। ওর মৃত্যুও খুব নিকটে, এই বলে রাখলাম। কাউকে ছাড় দিব না, নিজের বাবা হোক বা অন্য কেউ। আচ্ছা যাচ্ছি, আমি তোর সব বাহিনী রেডি রাখিস। আর আজকেও তো মাননীয় প্রধানমন্ত্রী থাকবে আমার সাথে, তোকে মারবে নাকি? বাহ, তোদের কাজের সাথে মাননীয় প্রধানমন্ত্রীও আছে দেখা যাচ্ছে। ভেবেছিলাম সে দেশের প্রধানমন্ত্রী অন্তত তোদের সাথে থাকবে না, সে তো দেখি তোদের থেকে এগিয়ে আছে। যাক, ভালোই হলো, সব শয়তানগুলোকে একসাথে মারবো। হাসান চলে গেল। এদিকে মেঘ মাসুদ রানাকে ফোন দিয়ে সব কিছু বলে দিল। বিকাল হতেই মেঘ চলে গেল মাসুদ রানার ডেরায়। গিয়ে দেখে কয়েকজন লোক বসে আছে এবং সাথে কয়েকটা মেয়ে। এটা দেখে মেঘ জিজ্ঞেস করতে লাগলো, কী রে মাসুদ, ওদের দিয়ে কি হবে? এই মেয়েগুলো হচ্ছে ডান্সার এবং লোকদের খুব সহজে আকর্ষণ করে তাদের এই দেহ দিয়ে। তোমাদের কাজ তো বুঝে গেছো, আর তোমরাও সকল কিছু নিয়ে সেট হয়ে যাও। আমি সন্ধ্যায় চলে আসবো ক্লাবে। ঠিক আছে, তবে এই কার্ডটা রাখুন। আমাদের হয়তো ধরবে না, কারণ আমরা প্রতিনিয়ত ওই ক্লাবে ডান্স করি। আপনাকে ধরতে পারে, এই কার্ড থাকলে কেউ আপনাকে কিছুই করবে না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আমাদের মিশন শেষ হয়ে গেলে তোমাদেরও কাজ হয়ে যাবে। এইসব ডান্সার ছেড়ে দিয়ে ঘর সংসার করবে স্বামীর সাথে। আমাদের আর ঘর সংসার, আমরা তো টাকার জন্য নিজের সতীত্ব হারিয়ে ফেলছি। আমাদের আবার কে বিয়ে করবে? সেটার ব্যবস্থা আমি করব। তোমাদের এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তোমরা শুধু আমার কথা মতো চলো। মেঘ, তোমার সাথে কিছু কথা আছে, প্লিজ আমার কথাটা রাখবি। কি কথা বল, আমি তোর সব কথাই রাখবো। তোমরা এখন চলে যাও, মেঘের সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। কথাগুলো শেষ করেই আমি চলে যাব ক্লাবে। ঠিক আছে ভাইয়া, আমরা তাহলে যাচ্ছি। মেঘ, আমার একটা বোন আছে, আমার যদি কিছু হয়ে যায় তুই তার দেখাশোনা করবি, আমাকে কথা দে। আমি থাকতে তোর কিছুই হবে না। আর তোর বোন আছে আগে তো বলিস নাই, এমনকি নুরও জানে না যে তোর বোন আছে। আমার বোন আছে এটা আজ পর্যন্ত কেউ জানে না, আজকে তোকে এই প্রথম বললাম। তুই ছাড়া অন্য কেউ জানে না আমার বোনের কথা। কালকে দেখে আসবি, এইটা হচ্ছে আমার বোন। যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুই আমার বোনকে বৃন্দাবন থেকে নিয়ে আসবি, কথা দে। কথা দিলাম, আমি যতদিন বেঁচে থাকবো তোর বোন এবং তোর বোনের কিছু হতে দিব না। চল এখন আমরা ক্লাবের উদ্দেশ্যে রওনা দিই। ওইখানে আমারও কিছু লোক আছে, তাদেরকেও সেট করতে হবে। চল। এই বলে মেঘ আর মাসুদ রানা চলে গেল। ওইখানে গিয়ে দেখে প্রধানমন্ত্রীর গাড়ি ভেতরে ঢুকতেছে। এটা দেখে মেঘ মাসুদকে বলতে লাগলো, মাসুদ, তুই আমার লোকদেরকে সেট করে ভিতরে আয়। আমার কাছে তো কার্ড নেই, আমি এই ভাগে ঢুকে যেতে পারবো প্রধানমন্ত্রীর বডিগার্ড হয়ে। ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। মেঘ তাড়াহুড়ো করে যেই গেটটা দিয়ে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় দারোয়ান মেঘকে আটকিয়ে বলতে লাগলো, এই আপনি কে, আর এটার ভেতরে ঢুকে যাচ্ছেন কেন এইভাবে? এটার ভেতরে ঢুকতে হলে একটা কার্ড আছে, ওইটা দেখান, এরপর ঢুকতে দিব। আমি হচ্ছে আইপিএস অফিসার, প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য আমি এসেছি। আর আপনারা কিনা আমাকে আটকাচ্ছেন, ওদের আমি ফোন দিতেছি প্রধানমন্ত্রীকে। না স্যার, ফোন দিতে হবে না, আপনি ভেতরে যান, আর এই কথা কাউকে বলবেন না প্লিজ। ঠিক আছে, বলবো না, তবে আর কখনো এমন কাজ করবেন না, তাহলে আপনাদের এই চাকরি থেকে বের করে দিতে বাধ্য হব আমি। এই বলে মেঘ ভেতরে ঢুকে গেল। মুখে জোকারের মাস্ক পরে নিল যাতে কেউ মেঘকে চিনতে না পারে। ভেতরে ঢুকে প্রধানমন্ত্রীকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখতে পেল একটা মেয়ে তার কোলে নিয়ে বসে আছে। এটা দেখে মেঘ কিছুটা রেগে গেল, কিন্তু এখন কিছুই করতে পারবে না। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হবে। রাত প্রায় 12টা। যে মেয়েগুলোকে রাখা হয়েছে তারা তাদের কাজ শুরু করে দিল। রাসেল প্রধানমন্ত্রী এবং তার সাথে কয়েকজন লোককে নিয়ে বড় একটা বেডরুমে চলে গেল। মেঘ এবং মাসুদ রানাও বেডরুমের ভেতরে ঢুকে গেল। সবাই মদ খেয়ে মাতাল হয়ে আছে। মাসুদ তার পিস্তলটা বের করে সাইলেন্সার লাগিয়ে নিল যাতে কোনো শব্দ না আসে। রাসেলের মাথায় ঠাকাতেই রাসেল মাতাল অবস্থায় বলতে লাগলো,
আরে মাসুদ রানা যে, তা কি করবি? আমাকে মারবি? মার দেখি আমাকে মারতে পারিস কিনা। মারার জন্যই তো এই প্ল্যান করেছি। এখনই তোদের আকাম পুরো দেশে ছড়িয়ে দিব। তোমরা তোমাদের কাজ করতে থাক, তোমাদের মুখ দেখা যাবে না। এই বলে মাসুদ রানা তার ফোনটা বের করে ফেসবুকে লাইভে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সারা দেশে খবর ছড়িয়ে পড়ল। এদিকে মাসুদ রানা প্রধানমন্ত্রী রাসেল এবং তার কয়েকজন লোককে গুলি করে মেরে ফেলল। কিছুক্ষণ পর মেঘ এবং মাসুদ রানা বেরিয়ে চলে গেল। এদিকে সকল টিভি চ্যানেল এবং পুলিশ অফিসার এসে হাজির হলো। মাসুদ, তুমি বাড়িতে চলে যাও, আমি এই দিকটা সামলে নিব। খুব সাবধানে কাজ করবে। তোমার বাবাকে কালকে ধরবো, সারা দেশে জানবে সকল অপকর্মের কাজ। সেটা তোমাকে চিন্তা করতে হবে না, আমি আমার বাবাকে নিজ হাতে শাস্তি দিব। এই বলে মেঘ চলে গেল ভেতরে। এসে দেখে সবাই তাদের লাশ দেখতেছে। আমাকে দেখে টিভি চ্যানেলের লোকেরা জিজ্ঞেস করতে লাগলো, আমরা জানতে পেরেছি যে এখানে সকল খুনগুলো মাসুদ রানা করেছে এবং ফেসবুক লাইভে মাসুদ রানাই গিয়েছিল। এইসব খুন মাসুদ রানা করেছে, তবে কেন করেছে তার সকল কিছু প্রমাণ মঙ্গলবার কোর্টে পাবেন আপনারা। আর এই প্রধানমন্ত্রী যে কি করেছে এবং কি করতো, সকল কিছুর প্রমাণ আমার কাছেই আছে। আমাদেরকে বলেন কেন খুন করেছেন, তাকে আর রাসেলকে কেন খুন করেছেন? আপনারা তো সব কিছুই বলেছি, সকল কিছুর প্রমাণ মঙ্গলবার হাইকোর্টে পাবেন এবং রাষ্ট্রপতি আরমান সাহেবেরও কিছু তথ্য ফাঁস হবে। তাকে হয়তো ফাঁসি দেওয়া হবে, আর না হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আপনারা যারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এবং লাইভটা দেখতেছেন, সবাই মঙ্গলবার অবধি অপেক্ষা করুন। সকল কিছুর প্রমাণ পেতে হলে আজকে লাইভ এই পর্যন্তই। এই নূর, এই লাশগুলো পোস্টমর্টম করার জন্য পাঠিয়ে দাও। কালকের মধ্যে তাদের লাশ দাফন করা হবে। ঠিক আছে স্যার। ভাইয়া, তুমি কেন এইসব খারাপ কাজ করতে যাচ্ছ? আর খুন করো না প্লিজ, ওরাও তো আমাদের মতো মানুষ, তাই না? আমি যে কোনো খুন করছি সেটা তুই মঙ্গলবার হাইকোর্টে সকল প্রমাণ পাবি। আমি কখনোই নির্দোষ মানুষকে মারি না। যারা সমাজে খারাপ কাজ করে এবং তাদের খারাপ কাজগুলো ঢাকা পড়ে যায়, তাদেরকে খুন করি। মেঘ, তুমি কি আমার বোন মিষ্টিকে বিয়ে করবে? কিন্তু মাসুদ, তোর বোন তো আমাকে ভালো করে চিনেও না, আমাকে বিয়ে করে কি সুখী হবে? আমার বোন আমার সকল কথা মানে। সে জানে তার ভাই কখনো তার জন্য খারাপ কিছু সিলেক্ট করবে না, তাই না রে মিষ্টি? কিন্তু ভাইয়া, আমি মেঘের সাথে কথা বলতে চাই আলাদাভাবে। যদি আমাদেরকে একটু একা ছেড়ে দিতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, যা তাহলে তোরা কথা বলে নে। আমি না হয় এইখানে নূরের সাথে কথা বলছি। এই বলে মেঘ আর মিষ্টি বাইরে চলে গেল। কি যেন বলবেন আমাকে, বলেন। আমাকে বিয়ে করতে হলে কথা দিতে হবে আমাকে খুব বেশি আদর করবেন এবং কখনোই ছেড়ে যাবেন না। এই কথার জন্য আমাকে এইখানে ডেকে এনেছেন আপনি? এটা বলতে হয় না, এটা আমি নিজেই করব। এখন চলো বাইরে যাই, ওরা কি ভাববে বলো না? ওরা কিছুই ভাববে না। আপনি এখন আমাকে কিস করবেন, তা না হলে আপনাকে যেতে দিব না এই ঘর থেকে। আরে বাবা, কি মুশকিলে পড়লাম রে। বিয়ের আগে আমি এইসব কোনো কিছু করতে চাই না। আমাদের সকল কিছু মিশন শেষ হোক, তোমাকে আমি বুধবারে বিয়ে করব, ঠিক আছে? ঠিক আছে, তবে ভাইয়াকে যাতে ফাঁসির আসামি না হতে হয় সেদিকটা খেয়াল রাখেন। আমি থাকতে মাসুদের কিছুই হতে দিব না। চলো এখন বাইরে যাই। এই বলে মেঘ আর মিষ্টি বাইরে চলে গেল। মাসুদ, আমি আজকে যাই রে, কালকে অনেক কাজ আছে। আব্বুর উপর নজর রাখতে হবে, তা না হলে আব্বু পালিয়ে যাবে। তোর কোথাও যেতে হবে না, আমি আমার লোকদের বলে দিয়েছি, তারা তোর বাবার উপর নজর রাখবে। ঠিক আছে। এই বলে সবাই গল্প করতে লাগলো। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। রাষ্ট্রপতিকে হাজির করলো কাঠগড়ায়। মাসুদ রানা, তোমার কাছে যা যা প্রমাণ আছে আমাকে দাও, আমি দেখি আগে, এরপর একটা সিদ্ধান্ত নেব। এই নেন স্যার, এইখানে যাদের খুন করেছে তাদের সকলের খারাপ কাজের রিপোর্ট আছে। সকল কাগজপত্র দেখে বলতে লাগলো, সকল কাগজপত্রই তো দেখলাম। মাসুদ রানা, তুমি এই সব কিছু যদি আগে আদালতকে জানিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। স্যার, আমি আমার কাজ শেষ করেছি, এখন আপনার কাজ আপনি করেন। আমাকে ফাঁসি দিলেও আমি খুশি মনে মেনে নিব, তবে এই রাষ্ট্রপতিকে আমি খুন করতে পারি নাই,
তাকেও খুন করার ইচ্ছে ছিল। সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তি করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মাসুদ রানাকে 5 বছরের জেল এবং রাষ্ট্রপতিকে 15 বছরের জেল বন্দি করা হলো। ধন্যবাদ স্যার আপনাকে। মাসুদ রানা এবং আব্বুকে নিয়ে কারাগারে বন্দি করে রাখলাম। পরের দিন আমি আর মিষ্টি বিয়ে করে ফেললাম। রাতে রুমে বসে আছি, এমন সময় আম্বু আর মিষ্টি আসলো আর বলতে লাগলো, বাবারে আমাকে মাফ করে দে, আমি তো কোনো অন্যায় করি নাই, সব তো করেছে তোর বাবা। হাসপাতালে যখন ছিলি তখন আমি প্রতিদিনই দেখে এসেছি। তুই চাইলে ডাক্তার হাসিবকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারিস। জিজ্ঞেস করতে হবে না, আমি সব কিছুই জানি। আর আমাকেও মাফ করে দাও, আমি আব্বুকে জেলে দিয়েছি এই কারণেই। তোর আব্বু অন্যায় করেছে দেখেই তো জেলে গিয়েছে, তা না হলে কি আর জেলে যাইতো বল? তাই তো। আচ্ছা আম্মু চলো এখন খাওয়া দাওয়া করে নিই। এই বলে মেঘ আর মিষ্টি খাওয়া দাওয়া করে নিল। রাত প্রায় 12টা। এমন সময় মেঘের আম্মু বলতে লাগলো, কিরে এখন গিয়ে ঘুমিয়ে থাক, রাত তো অনেক হয়েছে। যাবো ঘুমাতে। মেঘ আর মিষ্টি চলে গেল তাদের রুমে। বিছানায় শুয়ে পড়তেই মেঘ মিষ্টির ওপর ঝাঁপিয়ে পড়ল। সকালে ঘুম ভাগলো মিষ্টির চুলের থেকে পানি ছিটা পেয়ে। মেঘ উঠে বলতে লাগলো, কি মহারানী, আমাকে না ডেকেই গোসল করে নিয়েছেন? চলেন এখন আবার গোসল করবেন। আমি আর পারবো না, গোসল করতে করতে ঠান্ডা লেগে যাবে আমার। তা বললে তো আর হবে না, আমার সাথে গোসল করতেই হবে। এই বলে মেঘ মিষ্টিকে কোলে তুলে নিয়ে চলে গেল ওয়াশরুমে। গোসল করে দুইজন নিচে চলে আসলো। এসে তাকে তার আম্মু রান্না করা শেষ করে টিভি দেখছে। আম্মু চলো খাবার খেয়ে নি। চল। মিষ্টি মা, তোমার ঘাড়ে এটা কিসের দাগ? কিছুর দাগ না আম্মু। মিষ্টি তার শাশুড়ির কথা শুনে লজ্জা পেয়ে গেল। কোনো মতে খাওয়া দাওয়া করে মিষ্টি রুমে চলে গেল। এইদিকে মেঘ তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে জেলে চলে আসলো। এসে দেখে মাসুদ রানা খাবার খাচ্ছে। কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর আমার বোন কেমন আছে? আমিও ভালো আছি, তোমার বোনও ভালো আছে। আচ্ছা খাবার খাও, আমি আব্বুর সাথে দেখা করে আসি। ঠিক আছে যাও তাহলে। আমি চলে আসলাম আব্বুর কাছে। আব্বু কেমন আছো? এই তো ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও ভালো আছি। তা আব্বু, এখানে কষ্ট হচ্ছে না তো তোমার? কষ্ট তো হবে একটু। রাষ্ট্রপতি হয়েছিল ঠিক আছে, এইসব কাজ না করলেই হতো তাই না? আজকে জেলে আসতে হতো না, আর এখানে থাকতে হতো না। রে, আমি আগে বুঝি নাই, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। মেঘ তার আব্বুর সাথে কথা বলে চলে গেল তার কাছে। রাতে দুইজনের জন্য খাবার রান্না করে দিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 5টি বছর। আজকে মাসুদ রানা ছাড়া পাবে। সবাই অপেক্ষা করছে মাসুদ রানার জন্য। 10 মিনিট পর মাসুদ রানা বাইরে চলে আসলো। ভাইয়া কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন তুই কেমন আছিস? আর এই বাচ্চাটা তোর নাকি? ভাইয়া এটা আমার মেয়ে, ওর নাম আরিফা। চলো এখন বাসায় চলে যাই। সবাই বাড়িতে চলে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় মাসুদ রানা বলতে লাগলো, মেঘ তুমি জজ সাহেবের সাথে কথা বলে দেখো, তোমার বাবাকে বাইরে বের করে আনতে পারো নাকি? আমি কথা বলেছি, কালকে জজ সাহেব আমাকে ফোন দিবে বলেছে, এটা নিয়ে কথা বলবে। ঠিক আছে যাও, এখন তোরা গিয়ে ঘুমিয়ে থাক। মিষ্টি আর মেঘ চলে গেল তাদের রুমে। মিষ্টিকে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, জানো মিষ্টি, আজকে আমার খুব আনন্দ লাগছে তোমার মতো একটা বউ পেয়ে। চলো না আর একটা বাবু নিয়ে নিই আমরা। ইস কি শখ তোমার! এখন কোনো বাবু নিতে পারবো না, আরিফা একটু বড় হোক, এরপর না হয় বাবু নেওয়ার কথা ভাববো। ঠিক আছে, এটাই হবে তাহলে। এই বলে দুজন ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো আরিফার ডাকে। আব্বু আব্বু ওঠো, আম্মু ডাকতেছে। এই তো মামনি উঠছি। তা তুমি খাবার খেয়েছো তো মামনি? আব্বু খাবার খেয়েছি। এই দেখো মামা আমাকে কতগুলো চকলেট এনে দিয়েছে। এখন এইগুলো খাও, আর বেশি চকলেট খেও না, দাঁতে পোকা ধরবে। তুমি দেখো নাই ফোনে কালকে যে একটা মেয়ের দাঁতে পোকা ধরেছে? আব্বু দেখেছি। চলো আমাকে নিয়ে বাইরে যাবে, দাদাকে আনবো। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি নিচে। ঠিক আছে আব্বু, আসো তুমি, আমি যাচ্ছি। আরিফা চলে গেল।
এইদিকে মেঘ ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় জর্জ সাহেবের ফোন। মেঘ, তোমার বাবাকে আজকে নিয়ে আসতে পারবে, তবে আগামী 1 মাস প্রতিদিন থানায় গিয়ে একটা কাগজে সাইন করে আসতে হবে। ধন্যবাদ স্যার আপনাকে। আর প্রধানমন্ত্রী বানাবেন কাকে, কিছু কি ভাবলেন? এটা তো আমি বলতে পারছি না। কালকে তোমার বাবাকে নিয়ে চলে আসো, সকলের সাথে কথা বলে যে সিদ্ধান্ত দিবে সেটাই হবে। তবে তোমার বাবাকে আবার আগের চেয়ারে বসানোর চেষ্টা করব। ঠিক আছে স্যার, এখন রাখছি তাহলে। এই বলে মেঘ ফোনটা রেখে বাইরে চলে গেল। গাড়িটা নিয়ে জেলের বাইরে এসে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। এটা দেখে মেঘ বলতে লাগলো, আব্বু তুমি কখন বাইরে বের হলে? এই তো 3 বা 4 মিনিটের মতো হবে বের হয়েছি। গাড়িতে উঠো। মেঘ ও তার বাবা চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মেঘের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘের সাথে তার বাবাকে দেখে জড়িয়ে ধরলো। আরে কি হয়েছে, কান্না করতেছো কেন? আমি ফিরে এসেছি তো, ঘরের ভেতরে চলো। আসো। সবাই বাড়ির ভেতর চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় মিষ্টি বলে উঠলো, আব্বু আম্মু রান্নার জন্য একটা মেয়ে দেখেন, ভাইয়ারও তো বয়স হয়েছে অনেক। আমি এখন বিয়ে করতে চাই না। তোমাকে তো বিয়ে করতেই হবে। মেয়ে পছন্দ থাকলে বলো, আমি কথা বলে দেখি সে কি বলে। কথা বলতে হবে না, সে রাজি আছে, তবে সে এখানে নেই, 10 দিন পর আসবে দেশে। কোথায় গিয়েছে? সে একজন ডাক্তার, দেশে বাইরে পাঠিয়েছিলাম ডাক্তার হয়ে আসার জন্য। কালকে রাতে কথা হয়েছে, বলেছে 10 দিন পর আসবে। ওহ আচ্ছা, তাহলে ভাবি আসুক, এরপর না হয় কথা বলবো ভাবির সাথে। ঠিক আছে, কথা বলিস। মেঘ, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ঠিক আছে যাও। আর কালকে আমাদের একটু যাইতে হবে এক জায়গায়। জজ সাহেব ফোন দিয়েছে, বলেছে কালকে একটা মিটিং আছে, ওইখানে আমাদের সবাইকে থাকতে হবে। আমাকে তো রাষ্ট্রপতির পদ থেকে ত্যাগ করে দিয়েছে, আবার কেন ডাকতেছে তারা আমাদের? সেটা ওইখানে গেলেই বোঝা যাবে। এখন কথা হচ্ছে, আব্বু জজ সাহেব বলেছে আবারও তোমাকে রাষ্ট্রপতি বানাবে। তুমি কি আবার এইসব রাজনীতি কাজ করতে চাও? এখন আর এইসব করতে চাই না। তারা যতবার বলুক আমি এইসব রাজনীতির কাজে নাই। এখন কিছুটা সময় ওয়েস্ট করতে চাই। তাই করো, এখন আর কোনো কাজ করার দরকার নেই তোমাদের। এই বলে সবাই কথা বলতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমাতে চলে গেল। রাতে মিষ্টি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বাঁধছে। এমন সময় মেঘ পেছন থেকে এসে মিষ্টির কোমর জড়িয়ে ধরে বলতে লাগলো, কি ব্যাপার, আমার বউটা আজকে এমন করে সাজুগুজু করতেছেন কেন শুনি? কেন, সাজুগুজু করতে মানা নাকি? যদি মানা হয় তাহলে আর করব না। আমি কি বলেছি? তুমি এমনিতে অনেক সুন্দর, সাজুগুজু করলে তো তোমাকে পুতুলের মতো লাগে। তাই বুঝি? তা আপনার মতলব তো ভালো ঠেকছে না। সত্যি করে বলেন তো কি করতে চাচ্ছেন? কেন, তুমি বুঝো না কি করতে চাইতেছি? না বুঝি না, বলো। আদর করতে চাইতেছি। এই বলে মেঘ মিষ্টিকে কোলে নিয়ে সোজা চলে গেল বিছানায়। সারা রাত আদর করার পর সকালে মিষ্টি শুয়ে আছে মেঘের বুকের ওপর। মেঘ বলতে লাগলো, কি মহারানী, আজকে কি উঠবেন না নাকি? আজকে আর ওঠার মতো কিছু রেখেছো নাকি? সারা শরীর ব্যথা হয়ে আছে। ওই যে বক্সে দেখো ব্যথার ট্যাবলেট আছে, এটা এনে দাও। আগে ফ্রেশ হয়ে এই খাবারটা খেয়ে নাও, এরপর ওষুধ খাবে। উঠতেই পারছি না, ফ্রেশ হব কি করে বলো তো? মেঘ মিষ্টিকে কোলে তুলে সোজা ওয়াশরুমে নিয়ে গেল। ফ্রেশ হয়ে দুইজন খাবার খেয়ে বসে আছে। এমন সময় মিষ্টি বলল, তোমরা আজকে সংসদে যাবে? তা কয়টায় যাবে ওইখানে? এই তো এখনই বের হবো, তুমি শুয়ে থাকো, আমি আরিফাকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। পাঠাতে হবে না, আমি একটু পর নিচে চলে যাব। আবার দুপুরে রান্না তো করতে হবে তোমাদের জন্য। মেঘ চলে গেল নিচে। এসে দেখে তার বাবা এবং মাসুদ রানা বসে আছে। তাদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু চলো এখনই চলে যাব ওইখানে আবার কিছু কাজ আছে, কাজটাও সেরে ফেলে গিয়ে। চল তাহলে এখন চলে যাই। মেঘ সবাইকে নিয়ে চলে গেল সংসদে। দুপুরে সবাই বসে আছে। এমন সময় জর্জ সাহেব বলতে লাগলো, তা মেঘ, তোমার বাবার সব কথা শুনলাম,
তোমার বাবা রাষ্ট্রপতি হতে না চাইলে তুমি হয়ে যাও, আর মাসুদ রানাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলাম। আমি এটা করতে পারবো না, আমাকে মাফ করে দিন। আমি আর এইসব রাজনীতিতে থাকতে চাই না, এমনিতেই ভালো আছি খুব। দেখো মাসুদ রানা, তুমি আমাদের থেকেও জ্ঞানী, তাই আমরা তোমাকে দেশ সেবা করার জন্য বলতেছি, তুমি মানা করো না। মাসুদ, মেনে নে তুই, আমি তো আছি সবসময় তোর সাথে। তুমি বলতেছো তাই আমি প্রধানমন্ত্রী আসনে বসতেছি। তবে একটা কথা সবাই মনে রাখবে, যে অপরাধ করবে তাকে শাস্তি অবশ্যই দিতে হবে। অপরাধ মাটি দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। আমি এখন ভালো হয়ে গেছি, আগের মাসুদ রানাকে খুঁজে পাবে না এখন। যদি কোনো দিন দেখি এমন কাজ আবার শুরু হয়েছে, তাহলে আগের মাসুদ রানাকে সবাই দেখবে। ঠিক আছে, তুমি যেভাবে বলবা ওইভাবে দেশ চলবে। আমরা চাই গরিব মানুষগুলো সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করুক। তাই হবে। আজকে তাহলে আমরা যাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য। নিশ্চয় দোয়া করব, তোমরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। আমরা তো কয়েকদিন পর মরে যাব। এটা শুনে সবাই হাসতে লাগলো। মেঘ সবাইকে নিয়ে বাড়িতে চলে আসলো। এসে দেখি মিষ্টি এবং তার মা রান্না করতেছে। অন্যদিকে আরিফা ফোনে কার্টুন দেখছে। এই তো আব্বু কার্টুন দেখছি। এই দেখো মোটু পাতলু দেখছি, দেখবে তুমি আমার সাথে? তুমি দেখো, আমি আসতেছি তোমার আম্মুর কাছ থেকে। ঠিক আছে আব্বু, যাবো। এই বলে মেঘ চলে গেল মিষ্টির কাছে। পেছন থেকে মিষ্টিকে জড়িয়ে ধরতেই তার মা বলতে লাগলো, খিরে তুই ভালো হবি না? তোর মায়ের সামনে এইসব করতেছিস? আমি তো তোমার বৌমাকেই করতেছি, অন্য কাউকে না তো। তাই বলে আমার সামনে? মিষ্টি যাও রুমে, বাকি কাজ আমি একাই করে নিতে পারবো। না আম্মু, রান্নাটা শেষ করেই চাই। মেঘ, তুমি আরিফাকে নিয়ে একটু দোকানে যাও তো, এই লিস্টে যা আছে সব কিছু নিয়ে আসবে। আরও কিছু লাগবে নাকি? মনে করে দেখো। আর কিছু লাগবে না, দোকানে যদি ফুচকার প্যাকেট পাও তাহলে নিয়ে আইসো। আর তো কয়েকদিন বাকি আছে, ভাবি আসবে। আচ্ছা, আমি এখন যাচ্ছি। আরিফা মামনি, চলো এখন আমরা দোকানে যাব। আব্বু চলো। মেঘ তার মেয়েকে নিয়ে চলে গেল দোকানে। দেখতে দেখতে কেটে গেল 10টি দিন। সবাই বিমানবন্দরে দাঁড়িয়ে আছে মাসুদ রানার হবু বউকে দেখবে বলে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে মাসুদ রানাকে জড়িয়ে ধরলো। আরে কি করতেছো সবার সামনে এইসব? আজ কতদিন পর দেখলাম তোমাকে, চলো বাসায় যাই। আপু কেমন আছো? আর আপনারা কেমন আছেন? সবাই ভালো আছে, চলো এখন বাসায় যাই, বিকেল হয়ে গেছে। চলো। মেঘ সবাইকে নিয়ে বাসায় চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে সবাই বসে আছে। এমন সময় মাসুদ রানার হবু বউ সবার জন্য যা যা এনেছে তা দিতে লাগলো। সবাইকে দেওয়া শেষ হতেই বলছে, রানা, আমি তোমাকে আজকেই বিয়ে করতে চাই। অনেকদিন হয়েছে তোমাকে ছেড়ে একা ছিলাম। এখনই বিয়ে করবে নাকি? কিন্তু এখন তো রাত অনেক হয়েছে, কাজে আসবে নাকি এখন? অবশ্যই আসবে, তোরা বস, আমি এখনই কাজীকে নিয়ে আসতেছি। এই বলে মেঘ চলে গেল কাজী অফিসে। কাজী সাহেবকে সাথে করে নিয়ে সোজা তাদের বাসায় চলে গেল। রাতে বিয়ে শেষ হতেই সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত 2টো বেজে গেছে খেয়ালই ছিল না তাদের। এমন সময় মিষ্টি বলে উঠল, ভাইয়া ভাবিকে নিয়ে যাও, অনেক রাত হয়েছে। আব্বু আম্মু তোমরা ঘুমিয়ে পড়ো। মেঘ, আরিফাকে নিয়ে আসো, আমি উপরে যাচ্ছি। আচ্ছা যাও তুমি, আমি আসতেছি এখনই। মেঘ তার মেয়েকে নিয়ে চলে গেল উপরে। রাতে মেঘের বুকে শুয়ে আছে মিষ্টি। এমন সময় মেঘ বলতে লাগলো, আচ্ছা মিষ্টি, আমাদের কি আরেকটা বেবি হবে? তুমি বুঝলে কি করে আমাদের যে আরেকটা বেবি হবে? জানি না, মনে হলো তা জিজ্ঞাসা করলাম। আমাদের সত্যি বেবি হবে? ভাবিকে দেখিয়েছিলাম, ভাবি বলেছে 5 মাসে পড়েছে, এখন থেকে সাবধানে কাজ করতে বলেছে। যাক, ওই দিনের ডোজটা কাজে দিয়েছে, তাই না? চলো আরেক রাউন্ড হয়ে যাক ওই দিনের মতো। তোমার কি লজ্জা করে না? সারাদিন শুধু আদর আর আদর নিয়ে পড়ে থাকো। এখন আদর করতে হবে না, ঘুমাও, কালকে আদর করবে। ঠিক আছে, ঘুমাও তাহলে। এই বলে মেঘ আর মিষ্টি ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো মাসুদের স্ত্রীর ডাকে। এই যে ভাইয়া আর ভাবি উঠেন, এখন সকাল 10টা বেজে গেছে। উঠতেছি। তা তোমাদের নতুন জীবন কেমন হলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো।
চলেন নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেই, সবাই অপেক্ষা করতেছে আপনাদের জন্য। আপনি যান, আমি আর মিষ্টি আসতেছি একটু পর। মাসুদ রানার স্ত্রী চলে গেল। এদিকে মেঘ আর মিষ্টি ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। সবাই বসে গল্প করছে। এমন সময় মাসুদ রানার স্ত্রী বলে উঠল, সবাই শুনো, আমাদের মিষ্টি এখন 5 মাসের প্রেগনেন্ট। ওনার সেবা করতে হবে ভালো করে এখন থেকে। কি বলো তুমি? বৌমা আমাকে আগে জানাও না কেন? আমাদের বাড়িতে নতুন মেহমান আসতেছে আবার। আম্মু কালকে রাতেই জেনেছি, ভাবি বলেছে আমাকে। ও আচ্ছা, এখন থেকে বেশি কাজ করতে হবে না, রেস্ট করবে বেশি করে। কি যে বলেন না, আপনি কাজ না করলে শরীর বসে যাবে, একটু একটু করে হলেও কাজ করতে হবে। আরিফা হওয়ার সময় দেখেন নাই কেমন হয়েছিল? ভারী কাজ করবে না একটাও। এই বলে সবাই কথা বলতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল আরও 5টি মাস। আজকে মিষ্টি ডেলিভারি। মিষ্টিকে নিয়ে সবাই হাসপাতালে চলে এসেছে। অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেছে মিষ্টিকে। এদিকে বাইরে মেঘ খুব চিন্তা করছিল মিষ্টির জন্য। প্রায় 30 মিনিট পর 2টা বাচ্চার চিৎকারের শব্দ শুনতে পেল। অপারেশন থিয়েটারের ভেতর থেকে 2টা নার্স 2জন বেবিকে নিয়ে আসলো। মেঘের কোলে দিয়ে বলতে লাগলো, আপনার ডুয়েট বেবি হয়েছে, আমাদের মিষ্টি মুখ করাবেন না? অবশ্যই করাবো আম্মু, এই নেন ধরেন তাদের। নার্স, আমার স্ত্রী এখন কেমন আছে? আপনার স্ত্রী সুস্থ আছে, একটু পর কেবিনে শিফট করা হবে, দেখা করতে পারবেন। মেঘ চলে গেল মিষ্টির দোকানে। মিষ্টি এনে সবাইকে খাইয়ে দিল। দেখতে দেখতে হাসপাতালে কেটে গেল 3টি দিন। আজকে মিষ্টিকে নিয়ে সবাই বাড়িতে চলে গেল। রাতে সবাই গল্প করতেছে মিষ্টির ছেলে মেয়ের কী নাম রাখা যাবে। সবাই একটা নাম ডিসাইড করলো, আঁখি এবং আকাশ নাম রাখবে। মেঘ মিষ্টিকে বুকে নিয়ে শুয়ে আছে। মিষ্টি বলতে লাগলো, তুমি খুশি হয়েছো তো তোমার ছেলে মেয়েকে নিয়ে? আমি খুব খুশি হয়েছি। এই বলে মেঘ মিষ্টির কপালে ঠোঁটে কিস করতে লাগলো। তাদের দুজনের ভালোবাসা এইভাবেই যেন থাকে। সবাই দোয়া করবেন তাদের জন্য। আজকের গল্পটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।